गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। परम दयालेर असीम दया, तार दयाय भक्त मानुषरा किभाबे जे मुक्ति लाभ करते पारेन, तार दया हले जीवने जे किभाबे सकल दिक थेके बाँचा सम्भव हय सेटा किन्तु बोले बोझानो जाय ना। परम दयालेर चरणे आमादेरके उत्सर्ग करले तिनि जे आमादेरके रक्षा ना करे पारेन ना। आमरा जखोनी विपदे पड़ि तखोनी तिनि आमादेरके रक्षा करेन। आमरा यदि एतटुकु तार जन्य कर्म करी तिनि किन्तु आमादेरके सर्वस्व दिए रक्षा करेन। श्रद्धा श्रीमती प्रतिभा कयाल महाशयर जीवने घटा परम दयालेर अशेष कृपार कथा आपनादेर सामने तुले धरब। तिनि तार जीवने परम दयालेर अशेष कृपार कथा बोलते गिये बोललेन, आमार छोट बयसे ठाकुरेर नाम पाওয়ার सौभाग्य हयनि, तबे एकटु ज्ञान बुद्धि हले मामार बाड़ीते जखन जेताम तखन देखताम सन्ध्यार पर प्रार्थना शुरू हतो। आमी प्रार्थनाटा सुरे सुरे करते चेष्टा करताम एबं खूब भालोई लागतो। एछाड़ा किछुई जानताम ना, बुझताम ना। 1965 साले बड़दिनेर छुटिते बाबा मार साथे बर्धमाने मामार बाड़ीते बेड़ाते जाई। सेखाने श्रद्धेय मनोरंजन चैटार्जी दा बाबा मा एबं आमाके दीक्षा देन। दीक्षार दिनटी छिलो 27/12/1965 साल। 12 बछर बयसे दीक्षा निये एक नतून जीवन लाभ करलाम। ठाकुरके धरेछिलाम। बुझतेई पाচ্ছেন अनेक बयस्क मा तार जीवने घटा किन्तु ठाकुरेर दयार कथा बोलছেন। তিনি বললেন, ঠাকুরকে ধরেছিলাম বলে আমার স্কুল ও কলেজ জীবনে অনেক সমস্যা ঘাত প্রতিঘাতের মধ্যেও আমার মনের মধ্যে একটা সাহস ও শক্তি কাজ করত। মনে হতো চলার পথে আমি পরম একজনকে পেয়েছি যিনি আমার রক্ষাকর্তা। আমার আর কিছু না থাক, গুরুবল আছে। 1972 সালে জুন মাসে হঠাৎ আমার বিয়ে হয়ে গেল। আমার স্বামী তখন উত্তর 24 পরগনার দক্ষিণে যোগেশগঞ্জ হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বৌভাতের দিন শ্রী শ্রী ঠাকুরের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। ওই দিনই প্রথম জানতে পারি আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই দীক্ষিত এবং শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছেন। এমনকি বড় মা নিজে হাতে আমার শাশুড়ি মাকে একটা সিঁদুর কৌটো উপহার দিয়েছিলেন। আমার দুর্ভাগ্য যে আমি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে পারিনি। বিয়ের কয়েকদিনের মধ্যে আমরা দুজনই সস্তানে ব্রত গ্রহণ করি। 1973 সালে শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী দা যোগেশগঞ্জ হাই স্কুলের মাঠে শ্রী শ্রী ঠাকুরের বড় ধর্মসভায় যোগদান করেছিলেন। শ্রদ্ধেয় ননীদার থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের ঘরেই হয়েছিল। বিয়ের 2.5 বছরের মধ্যেই আমার স্বামী 8 বছরের শিক্ষকতা চাকুরি ছেড়ে ভারতীয় জীবন বীমা চাকুরিতে যোগ দেন। যাই হোক, পরম দয়ালকে স্মরণ করে দুই একটি বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। আমার স্বামী বিগত 1996 সালের মাঝামাঝি থেকে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। অভিমন্যুকে যেমন সপ্তরথীতে ঘিরে ফেলেছিল তেমনি আমার স্বামীকে বিভিন্ন রোগে ঘিরে ধরেছিল। হাই ব্লাড সুগার, ডিওডেনাল আলসার, হিক্কা, বমি, জ্বর, চেস্ট, টিবি, ব্রেন টিউমারকিউলোসিস। জ্বর তো ছিল 1 বছর ধরে আর হিক্কা ছিল প্রায় 4 বছর। ব্রেন টিবি নাকি হাজারে একটা হয় আর ধরা পড়ে রোগীর শেষ অবস্থায়। আমার স্বামীকে প্রথমে বারাসাত হসপিটালে তারপর পিজি হসপিটালে ভর্তি করে বিভিন্ন রকম পরীক্ষা করা হলো। এন্ডোস্কোপিতে প্রচুর রক্তবমি হয় কিন্তু কোনো উপকার হলো না। তাই আবার ওখান থেকে শিশু মঙ্গলে ভর্তি করলাম ডক্টর অবনী রায়চৌধুরীর চিকিৎসাধীনে। 3 মাস শিশু মঙ্গলে ছিলেন কিন্তু শরীর আরো অবনতির দিকে চলে গেল। ডাক্তারবাবু ধরতে পারছেন না প্রকৃতপক্ষে কি হয়েছে। চেস্ট টিবি সারল, তবু এলআইসি সুবারবন ডিভিশনে এডিএম হয়েও অফিস করতে পারছেন না। ডক্টর অবনী রায়চৌধুরীর তত্ত্বাবধানে পুনরায় শিশু মঙ্গলে ভর্তি করা হলো। সারা শরীর স্ক্যান করা হলো। বেডে দেওয়ার পর সারা শরীরটা ঠান্ডা ও নিসার হয়ে গেল। হাই ব্লাড সুগার, সারাদিন সারা রাত হিক্কা, বমি, জ্বর নিত্য সঙ্গী। ঠাকুরের সামনে বসে নাম করা আর কান্নাকাটি করা ছাড়া সবকিছু হাতের বাইরে। ঠাকুরকে বলতে লাগলাম, ঠাকুর আমি তো জ্ঞানী তো কোনো পাপ করিনি, তবে কেন এই বয়সে বৈধব্য জীবন হবে। স্বামীর অসুখের পর ওজন 75 কেজি থেকে 44 কেজিতে নেমেছে। সবাই তখন বলতে শুরু করেছে মাছ মাংস না খেলে আর বাঁচবে না। তখন স্বামীর শরীর মন দুটোই ভেঙে পড়েছে। নার্স বলছে অন্তত ডিমটা খান। আমি ঠাকুরের নাম করতে করতে হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। সারা রাত নাম করেছি। পরদিন হসপিটালে স্বামীর সঙ্গে দেখা হতেই আমাকে বললেন, জানো
আমার 2 কেজি ওজন বেড়েছে। বললাম, মাছ মাংস ডিম খাওয়ার দরকার নেই। আমার ওই কথায় স্বামী মনে একটু সাহস পেলেন। এদিকে ডাক্তারবাবু অবনী রায়চৌধুরী মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসা শুরু করলেন এবং রিপোর্ট দিলেন ব্রেন টিউবারকিউলোসিস অর্থাৎ ব্রেন টিবি। তাই সেই মতো হাইড্রোজের ওষুধ দিয়ে কয়েকদিনের মধ্যে হসপিটাল থেকে ছেড়ে দিলেন। কিন্তু বাড়িতে আসার পর শরীর আরও অবনতির দিকে। ব্রেন কোনো কাজ করছে না, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। হিক্কা, বমি, জ্বর কোনোটাই কমছে না। কানে শুনতে পাচ্ছেন না, চোখে ভালো দেখতে পাচ্ছেন না। ডক্টর অবনী রায়চৌধুরী রোগীকে ছেড়ে দিচ্ছেন না, আবার চিকিৎসা ভালো মতো ফলও পাওয়া যাচ্ছে না। আমি খুব অসহায় বোধ করছি। আমি তখন বুঝতে পারছি ডাক্তারবাবু যথাসাধ্য চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না। তাই শেষ চেষ্টা স্বরূপ ভেলোরে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করলাম। ভেলোরে নিয়ে যাওয়ার পর প্রথম জানতে পারলাম যে ইথানোমাইড ওষুধ বেশি খাওয়ার জন্য লিভারটা নষ্ট হতে চলেছে। গোসাবা মন্দিরের সদ্য সুধীরচন্দ্র বিশ্বাসদার সঙ্গে আমার স্বামীর খুব ভালো পরিচয় যোগাযোগ ছিল। উনি আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন এবং গোসাবা আচার্য ভবনের কাজের সময় ছাদের সমস্ত লোহার রডের ব্যবস্থা স্বামী করে দিয়েছিলেন। তখন আমার স্বামী বসিরহাট এলআইসি অফিসের একজন ডিও ছিলেন এবং সমস্ত রডের ব্যবস্থা বসিরহাট থেকেই করা হয়েছিল। শ্রদ্ধেয় সুধীরদা বর্তমান আচার্যদেবের কাছে আমার স্বামীর জন্য আশীর্বাদ প্রার্থনা করে একটা চিঠি আমার কাছে লিখে পাঠালেন। সেই চিঠির বয়ান অনুসরণ করে ভেলোরে নিয়ে যাওয়ার জন্য শ্রী শ্রী দাদার কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম। শয্যাশায়ী স্বামীর শরীর দিন দিন নিস্তেজ হয়ে আসছে। অসহায় হয়ে বহু টাকা ভিজিট দিয়ে বিখ্যাত চিকিৎসক ডক্টর মনীষ প্রধানকে বাড়িতে আনলাম। মনীষ প্রধান পুনরায় সব রকম পরীক্ষা নির্দেশ দিলেন, কিন্তু 1 বছর ধরে অনেক পরীক্ষা, অনেক টানাপোড়েন করে আর দেরি করতে মন সায় দিল না। যা কিছু করার ভেলোরে নিয়েই করাবো, তাই চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম। এদিকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার স্বামীকে শেষ দেখা দেখে যাচ্ছেন। এর মধ্যে আমাদের একজন বন্ধু, এক বড় জ্যোতিষী, শেষ দেখা দেখতে এসে গোপনে বলে গেলেন যে আমার স্বামীর আর 2 মাসের আয়ু আছে, 2 মাসের মধ্যেই মারা যাবেন। আমরা যেন তার শেষ ইচ্ছা পূর্ণ করি। আমি কিন্তু ঠাকুরকে বিশ্বাস করেছি। আগেই বলেছি আমার একটা গুরুবল ছিল এবং একটা শক্তি কাজ করত। প্রার্থনার সময় ধরাধরি করে স্বামীকে ঠাকুর ঘরে ঠেস দিয়ে বসিয়ে দিতাম। উনি বাচ্চা ছেলের মতো কাঁদতেন। তারপর হঠাৎ এলো চিঠির উত্তর, আশীর্বাদ, কল্যাণিয়া প্রতিভা মা, আপনার প্রেরিত পত্রখানি যথাবিহিত মর্যাদায় শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ নিবেদিত হয়েছে। আপনার স্বামীর অসুখের খবরে পূজ্যপাদ দাদা যার পরনায় চিন্তিত। আপনার স্বামীকে সত্তর ভেলোরে নিয়ে সুস্থ করে বাড়ি নিয়ে আসেন। আপনার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। পরম পিতার আশীর্বাদ সঙ্গেই আছে, তবে আর ভয় কি, প্রাণপণে তাকেই ডাকুন। চিঠির উত্তর পেয়েই ভেলোরে যাওয়ার টিকিট করলাম। ট্রেনে ভেলোরে যাওয়ার মাঝপথে আমার স্বামীর পাশের সিটে একজন খ্রিস্টান ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হতে জানলাম উনিও ভেলোরে যাচ্ছেন। ওই মাদারি সিএমসি এর সুপারিনটেন্ডেন্ট। সুতরাং সিএমসিতে ভর্তি থেকে আরম্ভ করে বহু সহযোগিতা তাঁর কাছে পেয়েছিলাম। ঠাকুরই ওনাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। এমনকি সিএমসিতে আমার স্বামীর পাশে থাকি বা নাই থাকি, উনি রোজ সকাল সন্ধ্যায় প্রার্থনার সময় আমার স্বামীর মাথায় হাত রেখে গডের কাছে প্রেয়ার করতেন। সিএমসিতে পূর্বের 1 বছরের চিকিৎসার সমস্ত কাগজপত্র ডক্টর দিলীপ মাথায়ের কাছে জমা দিলাম, যাতে চিকিৎসার সুবিধা হয় এবং জানতে পারেন যে সম্প্রতি কি ওষুধ খেয়েছেন। যাই হোক, 1 সপ্তাহ ধরে নানা রকম পরীক্ষা করা হলো এবং মেরুদণ্ড থেকে রস নিয়ে পরীক্ষা করা হলো যে টিবির জাম ব্রেনের কতদূর ছড়িয়েছে। তারপর ডক্টর দিলীপ মাথায় একটা মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসা ঔষধের ব্যবস্থা করেন এবং বাড়ি ফেরার টিকিট করতে বললেন। কিন্তু রোগী যেমন তেমনই, জ্বর, নিত্য সঙ্গী, হিক্কা, বমির সাথে সমস্ত ওষুধ উঠে যাচ্ছে, ঔষধে কোনো কাজ হচ্ছে না। আমি শুধু নাম করছি আর প্রাণপণে ঠাকুরকে ডাকছি, ঠাকুর, বড় আশা নিয়ে ভেলোরে এসেছি। এদিকে স্বামীর পাশের কেবিনে একজন ব্রেন টিউমার রোগীর আবার 3য়বার অপারেশন হয়েছে। লোকটি মারা গেলেন। ডাক্তারবাবুরা চিন্তায় পড়ে গেলেন। আবার মেডিকেল বোর্ড বসলো এবং সিদ্ধান্ত হলো ঔষধ ইনজেকশন করে শরীরে দিতে হবে। 1 মাস ছিলাম, কিন্তু হিক্কা বন্ধ হলো না। ডাক্তারবাবু বললেন স্টোমাকটা ওপরে উঠে গেছে, অপারেশন করলে জীবনের আশঙ্কা আছে, তাই কিছু করা যাবে না। ব্রেন টিবির 6 মাসের ঔষধপত্র নিয়ে ঠাকুরের উপর ভরসা করে বাড়ি ফিরে আসলাম। 1 বছর বাদে এবং পরে আরো 2বার, মোট 3বার চেক আপ করালাম, কিন্তু হিক্কা বন্ধ হলো না। আস্তে আস্তে ব্রেন টিবি নিরাময় হলো। ডাক্তারবাবু বললেন একমাত্র মেডিটেশন করতে। আমরা পানিহাটিতে পূজনীয় সন্তুদার কাছে হিক্কার ব্যাপারে নিবেদন করেছিলাম। উনি কিছু বিষয় বলে দিয়েছিলেন এবং উঁচু করে ঢকঢক করে জল খেতে বলেছিলেন, তাতে একটু আরাম বোধ হয় কিনা দেখতে। আমরা সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু দীর্ঘ 4 বছর পর ঠাকুর কিভাবে হিক্কা তুলে নিলেন আমরা জানতেই পারলাম না। পরম দয়ালের দয়ায় সবই সম্ভব।
একটা কথা না লিখলে বোধহয় লেখা অসম্পূর্ণ থেকে যাবে। ডক্টর অবনী রায়চৌধুরী আমার স্বামীকে মনে রেখেছিলেন। উনি বারাসাতে রোগীদের কাছে আমার স্বামীর খোঁজখবর নিতেন। মনে হয় উনি এতটা আশা করেননি। 97 জুলাই মাসে ভেলোর থেকে ফেরার পর নভেম্বর মাসে বারাসাতের এক রোগী মারফত খোঁজখবর করে আমার স্বামী যদি সুস্থ থাকেন তবে একবার দেখা করতে বললেন। আমরা ডাক্তারবাবুর চেম্বারে গেলে উনি আমার স্বামীকে জড়িয়ে ধরে বললেন, আমি খুব খুশি হয়েছি। আমরা দেওঘরে চিঠিটা দেখালাম ডাক্তারবাবুকে। এই সব কিছুই পরম দয়ালের কৃপায় সম্ভব হয়েছে। আমার স্বামী শ্রী কৃষ্ণকান্ত কয়াল এখন সুস্থ, বর্তমানে উপনয়ন নিয়েছেন এবং অধৈর্য পাঞ্জা আছে। পরম দয়ালের অসীম দয়ার কথা বলে বা লিখে শেষ করা যায় না। সমুদ্রের জলরাশির একটা ছোট্ট জলকণার মতো ঘটনাটা ছোট হলো ভয়ঙ্কর ছিল দিনটি। আমার নাতিকে বিঙ্কিদা মুখে প্রসাদ দিয়েছিলেন আর বর্তমান আচার্যদেব নামকরণ করেছিলেন। শ্রী শ্রী আচার্যদেব নাম দিয়েছিলেন কৃপেশ হালদার আর ডাক নাম দিয়েছিলেন কৃপু। সবাই কৃপু বলে ডাকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কৃপু 3 বছর রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউশনে পড়াশোনার পর 7 বছর বয়সে প্রতাপগড় বিডিএম ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেই ভয়ঙ্কর দিনটি ছিল 2013 সালের 8 এপ্রিল সোমবার সকাল 7টা। বারুইপুর অটো স্ট্যান্ড থেকে অটো করে কৃপু তার মা ও বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল। 8 এপ্রিল ছিল স্কুলে যাওয়ার প্রথম দিন। অটো চলতে শুরু করলো। প্রথম স্টপেজ ছিল মাইনগর। সেখানে একজন যাত্রী নেমে গেল। তখন কৃপুর মাকে কে যেন বলছে, নেমে যা, এখানেই নেমে যা। মায়ের মনও বলছে এখানেই 3 জন নেমে বাসে চলে যাব। এই ভাবতে ভাবতে অটো সবে স্টার্ট দিয়ে চলতে শুরু করেছে। হঠাৎই রং সাইড থেকে একটা বড় মারুতি অর্গান এসে অটোর সামনে জোরে ধাক্কা মেরে পাশে একটা দোকানের সামনে দাঁড়ালো। অটোটা আস্তে আস্তে পাশের একটা গলি রাস্তায় ঢুকে থেমে গেল। কিন্তু অটোর সামনের কাঁচ ভেঙে গেল আর অটো চালক সামনের ভাঙা কাঁচের ভেতর গিয়ে ছিটকে সামনে পড়ল। অটোটা দুমড়ে মুচড়ে গেল আর অটোর সামনের সিটের বাঁদিকে ছেলেটাও সামনের সিটের ডান দিকে ছেলেটা ভল্ট খেতে খেতে বাইরে ছিটকে বেরিয়ে গেল। ডান দিকে ছেলেটা সঙ্গে সঙ্গে কোমায় চলে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মারা গেল। পিছনের সিটে কৃপুর মা ও বাবা বসেছিল আর কৃপু রড ধরে দাঁড়িয়েছিল। কৃপুর মার ডান পাশে আরেকজন যাত্রী ছিল। ওই যাত্রী এমন ভাবে অটো চাপা পড়লো যে পা দুটো আটকে গেল। অনেক কষ্টে রাস্তার লোক এসে টেনে বার করে আনলো। হসপিটালে ভর্তির ব্যবস্থা করলো। পা দুটো কেটে বাদ দিতে হলো। কিন্তু 2-3 দিন পরে তিনিও মারা গেলেন। কৃপুর মা বাবা 3 জন মাত্র অটোর মধ্যে ছিল আর সবাই ছিটকে বাইরে বেরিয়ে গেছে। পথচারী সবাই আশ্চর্য হয়ে গেল যে এটা কি করে সম্ভব, যেখানে অটোটাকে আর চেনা যাচ্ছে না। 7 বছরের কৃপু ওই রড ধরে ভল্ট খেয়েছে, তবে রড ছাড়েনি। ওর 2 পায়ের সামনে যে রড ছিল সেই রড লেগে 2টো পা ভেঙে গেল। কৃপুর মা হতভম্ব হয়ে বসে আছে। কি ঘটে গেল যেন কিছুই বুঝতে পারছে না। কৃপু দাঁড়িয়েছিল, অ্যাক্সিডেন্টটা পুরোটাও দেখতে পেয়েছে, কিন্তু পা ফেলতে পারছে না। ভাঙা পা দুটো সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে এবং ডান পা দিয়ে ফিনকিতে রক্ত পড়ছে। বাবা ও মা দুজনেরও চোট লেগেছে, তবে কৃপুর মতো অত বেশি নয়। কৃপুর বাবা পকেটে হাত দিয়ে মোবাইল পেল না। খোঁজাখুঁজি করতে দেখে অটোর মধ্যেই পায়ের কাছে পড়ে আছে। সঙ্গে সঙ্গে 2 বন্ধুকে ফোন করলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাড়ি থেকে বেশি দূরে নয়। তখন রাস্তায় যান চলাচল পুরো বন্ধ। 2 বন্ধু 2টো মোটর বাইক নিয়ে ওখানে পৌঁছে গেল। একটা মোটর বাইকে মা আর একটা মোটর বাইকে বাবা ছেলেকে কোলে নিয়ে তৎক্ষণাৎ বারুইপুর হসপিটালে পৌঁছে গেল। কৃপুর বাঁ পা বেঁকে গেছে এবং ঝুলছে আর ডান পা দিয়ে তখনও ফিনকিতে রক্ত পড়ছে। আগেই বলেছি, পা দুটো হাঁটুর নিচে সমানভাবে ভেঙেছে। এক্সরেতে ধরা পড়ল ডান পায়ে বড় ক্ষত হয়েছে, তাই ঔষধপত্র দিয়ে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করা হলো আর বাঁ পা পুরো প্লাস্টার করা হলো। ডাক্তারবাবু বললেন ক্ষত জায়গা না শুকলে ডান পা প্লাস্টার করা যাবে না। ঠাকুরের অসীম দয়া, তাই অ্যাক্সিডেন্টটা বাড়ি ও হসপিটালের কাছাকাছি হয়েছিল। ফোনটা ছিটকে পড়লেও নষ্ট হয়নি এবং নাগালের মধ্যেই ছিল। মোটর বাইক সমেত 2 বন্ধুকে যথাসময়ে পাওয়া গেল। মুহূর্তের মধ্যে ঠাকুরই আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন। কৃপুর মন বলছিল আজকে কিছু একটা ঘটতে পারে। তাই স্কুলে যাওয়ার প্রথম দিনই ঠাকুর প্রণাম করার সময় মাকে বলল, মা ঠাকুর প্রণামে দিলে না। তাই সে অটোর পিছনের সিটে না বসে সামনের রডটা শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। ইঙ্গিত ভবিষ্যৎবাণী পেয়েছিল, কিন্তু সাবধান না হওয়ার জন্য নাতির পায়ের ওপর দিয়েই চোট গেল আর বুকটা আটকে গেল অটো চালকের সিটে। বসে থাকলে হয়তো আরো বড় রকমের কিছু ঘটতে পারত, কিন্তু ঘটেনি। কৃপুর ইষ্টবৃত্তি ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে করা হতো। কথা বলতে শিখলে নিজের ইষ্টবৃত্তি নিজেই করত। বাবা মা দুজনেই সস্তানি করে। বাবা বর্তমানে আচার্যদেবের কাছে সস্তানে নিয়েছিল। আমি নববর্ষের উৎসব দেওঘরে অ্যাক্সিডেন্টের কথা আচার্যদেবের কাছে নিবেদন করেছিলাম। সেখানে বিঙ্কিদা উপস্থিত ছিলেন। বিঙ্কিদা বলেন এখন কেমন আছে, আর আচার্যদেব আমাকে আশীর্বাদ করেন নাতিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন।
কৃপুর 2 পা 3 মাস প্লাস্টার করা ছিল। দুর্ঘটনার পর তিনজনই খুব আতঙ্কের মধ্যে ছিল। 3 মাস পর এক্সরে করে ডাক্তারবাবু বললেন 2 পাই ঠিক হয়ে গেছে, কিন্তু কৃপু কিছুতেই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। ওর বাবা মা কৃপু ওই স্কুলে পড়বে কিনা সিদ্ধান্ত নিতে পারছে না, ভয় পাচ্ছে স্কুলে নিয়ে যেতে। তাই সব দুর্ভাবনা দূর করতে দেওঘরে যাওয়ার টিকিট করলো। দেওঘরে পৌঁছে বর্তমান আচার্যদেবের কাছে সব নিবেদন করলো। নিবেদন করার পর 1 ঘন্টার মধ্যে কৃপু একা একা নিজে থেকে হাঁটতে শুরু করলো। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কৃপু দেওঘরেই প্রথম হাঁটবে। পূজনীয় আচার্যদেব সব কিছু শোনার পর 3টে নির্দেশ দিলেন, ওই স্কুলে পড়বে, স্কুলে ওর সঙ্গে একজন যাবেন, যাতায়াতের পথে নাম করবেন, আর কিছু হবে না। কৃপু এখন সম্পূর্ণ সুস্থ এবং আগের থেকে বেশি জোরে ছুটতে পারে। নাতির কোষ্ঠীতে আকস্মিক দুর্ঘটনা এবং রক্তপাতের উল্লেখ ছিল, কিন্তু পরম দয়ালের অপরিসীম দয়া, তাই অত বড় দুর্ঘটনা থেকে তিনজনই রক্ষা পেয়ে গেল। পরম পিতার অভয় বাণী, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টতে রাখ সম্প্রতি, মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্ভেতে। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতে আনেই আনে সবার পরিত্রাণ। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়ালের কৃপায় সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে। আপনারা কিন্তু চিন্তা করবেন না, তিনি যে সবসময় আমাদেরকে রক্ষা করেন এবং তিনি কিন্তু সংকেত দিয়ে দেন। আমরা যদি সেই সংকেতটা বুঝতে না পারি বা বোঝার না চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা বিপদে পড়ি। আবার বিপদে পড়লেও কিন্তু সেটা অল্পের ওপর দিয়ে আমাদের হয়ে যায়। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়ালের বলা কর্মগুলো যথাযথভাবে পালন করুন, দেখবেন জীবনটা সুন্দর সমুদ্র হয়ে উঠতে বাধ্য হবে। পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।